নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চরী রয়েছে আজকে জিরো আওয়ারে নিয়ে, এবং আজকে জিরো আওয়ারে যে বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা থাকবে, গতকাল বিমান দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে অজিত পাওয়ারের, এবং আজ মহারাষ্ট্রে প্রয়াত উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। সঞ্চারীর সঙ্গে আমি দেবাশিস রয়েছি নিউজ রুম থেকে জিরো আওয়ারে। আপনাদের সামনে আজকে অজিত পাওয়ারের গতকালকের মৃত্যু এবং আজকে শেষকৃত্যের অনুষ্ঠানের পর খুব স্বাভাবিকভাবেই একটা রাজনীতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠবে মহারাষ্ট্রে। যদিও বা 2024 সালের নির্বাচিত বিধানসভা ভেঙে যাওয়ার এই অর্থে কোনো সম্ভাবনা নেই, কিন্তু এর মধ্যেই পাওয়ার পলিটিক্সের একটা রদবদল হওয়ার সম্ভাবনা তো তৈরি হচ্ছেই ডেফিনেটলি। আমরা সেই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণমূলক আলোচনা করব যে মহারাষ্ট্রের পাওয়ার পলিটিক্স বা বিধানসভার ক্ষেত্রে এই ক্ষেত্রটা কিভাবে নতুন সমীকরণ তৈরি হবে, এই বিষয়ে আমাদের নজর থাকবে আজকে জিরো আওয়ারে। একেবারেই। এবং এখন এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, বারামতির বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে এনসিপি প্রধানের শেষকৃত্য, এবং গতকাল বারামতিতে অবতরণের সময় ভেঙে পড়ে বিমান, এবং সেখানেই বুধবার সকালে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ 5 যাত্রীরই মৃত্যু হয়। এবং বারামতির বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে বারামতির পুণ্যশ্লোক অহেলিয়া দেবী হোলকায় সরকারি মেডিকেল কলেজে। সেখানে আনা হয় মরদেহ, এবং সেখানে একাধিক নেতারা উপস্থিত রয়েছেন, এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে অজিত পাওয়ারের। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। গতকালকের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় বর্ষিয়ান নেতা, 66 বছর বয়স্ক এবং প্রায় 40 দশক ধরে রাজনীতি করা রাজনীতিবিদ এনসিপি নেতা অজিত পাওয়ারের। এবং অজিত পাওয়ারের সেই শেষকৃত্যের অনুষ্ঠান আমরা আপনাদেরকে সকাল থেকে দেখাচ্ছিলাম, কিভাবে তার মরদেহ তার বাসভবনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শায়িত রাখা হয়। সে শ্রদ্ধা জ্ঞাপনের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে দলের শীর্ষ নেতারা রয়েছেন, সঙ্গে জোট সরকারের একাধিক নেতৃত্ব রয়েছেন, কারণ উপমুখ্যমন্ত্রী ছিলেন অজিত পাওয়ার। তার জীবদ্দশায় রাজনৈতিক ক্ষেত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাওয়ার পরিবারের মহারাষ্ট্রের পলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই ছবিতে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গান ফায়ারের মধ্যে দিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। প্রচুর মানুষ, আমরা একটু আগেই ছবিতে দেখছিলাম, বারামতির এই ক্ষেত্রে উপস্থিত রয়েছেন। কারণ মাথায় রাখতে হবে, এই বারামতি থেকে সঞ্চারী প্রায় গত 7টি বিধানসভা, সেখান থেকে কিন্তু জয় পেয়েছেন অজিত পাওয়ার। অর্থাৎ অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে বারামতি হচ্ছে তার নিজের মাটি, নিজের ভূমি, যেখানে তাকে 7 বার, অর্থাৎ গত প্রায় 35 বছর ধরে তিনি বিধায়ক নির্বাচিত হচ্ছেন এই বারামতি থেকে, আর সেখানেই তার মৃত্যু। একেবারেই বারামতিতেই রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল, এবং সেখানেই জীবনের ইতিও হলো সেই বারামতিতেই। এবং অজিত প্রয়াণে বদলাতে পারে কি মহারাষ্ট্রের পাওয়ার পলিটিক্স? এবার সেই প্রশ্ন সামনে আসছে। অজিত বাহিনী কি ফিরতে পারে শরদের ছাতার তলায়? অজিতের এনসিপি কি শরদের সাথে হাত মেলাতে পারে? অজিতের মৃত্যু কি অস্বস্তিতে ফেলতে পারে বিজেপিকে? সংখ্যাতত্ত্বের দিক থেকে স্বস্তিতে রয়েছে শাসক জোট। অজিতের এনসিপি দলে 41 জন বিধায়ক রয়েছেন। দেবাশিস, ইতিমধ্যেই একাধিক প্রশ্ন কিন্তু উঠছে এবার। সঞ্চারী প্রশ্নগুলো উঠবে, এবং কিন্তু এই প্রশ্নের সঙ্গে সংযোগ রেখে একটা কনস্পিরেসি বা ষড়যন্ত্র তত্ত্ব সেটা কিন্তু সামনে আসছে। সঞ্চারী, এই বিষয়টা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে দেখব যে গতকালকেই বিজেপি বিরোধী শক্তি, এই পশ্চিমবঙ্গের শাসক শক্তি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বলছেন না। তিনি বলছেন যে এর পেছনে নিছক এটা দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ডও হতে পারে হয়তো। সেই কারণের জন্য তিনি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি কমিটি তৈরি করবার কথা বলেছেন, যারা ইনভেস্টিগেশন করে দেখবেন যে এই দুর্ঘটনা কি নিছকই দুর্ঘটনা নাকি এটা হত্যা। ঠিক এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের প্রেসিডেন্ট, জাতীয় প্রেসিডেন্ট, সর্বভারতীয় প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে, তিনিও কিন্তু একমত হয়েছেন যে এই বিষয়ে তদন্ত করে দেখা প্রয়োজন। যদিও সঞ্চারে এই বিষয়ে একটা কথা বলে দেওয়া ভালো, যে তার পরিবারের সদস্য বর্ষিয়ান রাজনীতিক নেতা শরদ পাওয়ার, তিনি কিন্তু এটাকে নিছক দুর্ঘটনার তত্ত্বই বলছেন। পরিবারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত হত্যা তত্ত্ব বা ষড়যন্ত্রের কোনো তত্ত্ব, কনস্পিরেশিয়াল কোনো থিওরি কিন্তু সামনে এখনো আসেনি। এবার তুমি যে বলছিলে যে রাজনীতিতে একটা পাওয়ার পলিটিক্সের পরিবর্তন হবে, দেখো খুব উল্লেখযোগ্য হচ্ছে মহারাষ্ট্রের রাজনীতি। কারণ আমরা একদিকে হচ্ছে প্রাচ্যের রাজনীতি নিয়ে সবসময় স্টাডি করি, চর্চা করি,
কিন্তু সেখানে মহারাষ্ট্রের পলিটিক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখতে হবে তোমাকে গত বেশ কয়েক দশক ধরেই বিজেপি মহারাষ্ট্রে একটা ম্যাক্সিমাম পাওয়ার হোল্ডিং অবশ্যই করে রয়েছে, কিন্তু সেটা কিন্তু ম্যাজিক ফিগার ক্রস করছে না। তুমি যদি আগের ইলেকশনগুলোও দেখো, সেখানকারও কিন্তু ছবি তুমি দেখতে পাবে। আর এখন দেখো এই মুহূর্তে গান স্যালুটের ছবি আমরা দেখাচ্ছি এবং যে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই আমরা দেখছিলাম যে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, সেখানে গান স্যালিউটও দেওয়া হচ্ছিল। তবে যে প্রশ্ন এবার রাজনীতির বাতাসে ঘুরছে, সেখানে মৃত্যুতে কি এবার অভিভাবকহীন এনসিপি? অজিতের জায়গায় এনসিপি নেতৃত্ব দেবেন কে? সেই প্রশ্নই উঠছিল। দেবাশিস, ঠিক এই প্রশ্ন নিয়ে গিয়েছিলাম তোমার কাছে। সঞ্চারী, যেটা তোমায় বলছিলাম যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দল সুপ্রিমো এবং কংগ্রেসের তরফ থেকে একে ষড়যন্ত্র কেন বলা হচ্ছে, একে কনস্পিরেসি থিওরিতে কেন আনা হচ্ছে, কেন তারা সুপ্রিম কোর্টের তদন্ত চাইছেন? কারণ এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমায় মাথায় রাখতে হবে যে সেক্ষেত্রে কিন্তু আমি যদি একটু অতীতের দিকে তাকাই, একটু অতীতে মানে আমি 3 বছর আগে যদি যাই, তো আমরা দেখব যে শরদ পাওয়ারের তৈরি যে এনসিপি, সেই এনসিপি দল কিন্তু ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর অজিত পাওয়ার কিন্তু সেই সময় পাওয়ার পলিটিক্সের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। অর্থাৎ এনসিপির অন্যতম স্রষ্টা শরদ পাওয়ার, তার ক্ষমতা তুলনামূলক কমে যায় এবং লিটারেলি বলা যেতে পারে যে সেক্ষেত্রে যে ঘড়ি সিম্বল, এনসিপির যে ঘড়ি সিম্বল, সেটাও কিন্তু অজিত পাওয়ারের কাছেই থাকে এবং অজিত পাওয়ার আলাদা হয়ে যান শরদ পাওয়ারের থেকে। এই যে একই পরিবারের মধ্যে ভাঙন বা ফাটল, এবং পরবর্তীকালে যখন আমি রাজ্য রাজনীতির ক্ষেত্রে আসবো, মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে, তখন আমরা দেখতে পাচ্ছি যে অজিত পাওয়ার যখন বিজেপির সঙ্গে থাকছেন, শরদ পাওয়ার কিন্তু তখন ঠিক তার উল্টো দিকের যে জোট, সেই জোট শক্তির মধ্যে থাকছে। এবার সম্প্রতি যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে এই যে বারামতিতে আসছিলেন, জেলা পরিষদের নির্বাচন ছিল, সেই কারণের জন্য অজিত পাওয়ার, এবং তার আগে পুনে এবং পিম্পারি চিঞ্জুয়াড়ি পুরো ভোট, যদি তুমি এই পুরো ভোটের স্ট্যাটিস্টিক্স দেখো, খুব অবাক লাগবে এই জায়গাটা, যে পিম্পারি চিঞ্জুয়াড়ি পুরো ভোটে কিন্তু অজিত পাওয়ারের দল এবং শরদ পাওয়ারের দল তারা একসঙ্গে হয়ে লড়েছিলেন। এবং তোমার নিশ্চিতভাবে মাথায় থাকবে সঞ্চারী যে কয়েকদিন আগেই উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই দুই পরিবারের যে ফাটল, আড়াআড়ি যে ফাটল ছিল রাজনৈতিকভাবে, এটা আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে। অর্থাৎ অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার মহারাষ্ট্রের রাজনীতির যে পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রে এরা দুই শক্তি, তারা একত্রিত হতে যাচ্ছে। এই জায়গা থেকে কনস্পিরেসি থিওরিটা আসছে যে তাহলে এই যে শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার, তারা কি তাহলে এক হয়ে যাচ্ছেন? কারণ দেখতে হবে যে অজিত পাওয়ার কিন্তু বিজেপির সঙ্গে রয়েছেন, আর শরদ পাওয়ার তার উল্টো যে শক্তি, অর্থাৎ বিরোধী যে শক্তি মহারাষ্ট্রের রাজনীতিতে, সেখানে রয়েছেন। তাহলে দুজন যদি এক হয়ে যায় কি হবে? এবার আমি আবার নিউমেরিক্যাল স্ট্যাটিস্টিক্সে একটু আসবো। সেটা হচ্ছে, তুমি খেয়াল করলে দেখতে পাবে যে মহারাষ্ট্র হচ্ছে 288টি বিধানসভা আসন রয়েছে। ঠিক আমাদের এখানে যেমন 294টি বিধানসভা আসন, ঠিক সেরকমভাবে মহারাষ্ট্রে 288টি বিধানসভা আসন। এবার এর মধ্যে ম্যাজিক ফিগার কিন্তু 145।
তুমি একে হাফ করো, 144 + 1 145 হচ্ছে ম্যাজিক ফিগার। অর্থাৎ ম্যাজিক ফিগার পেতে গেলে কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টিকে 145টা বিধানসভা আসন পেতে হবে। তুমি জানো যে 2024 সালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হয়েছিল, শেষ বিধানসভা নির্বাচন, অর্থাৎ ঠিক আজ থেকে বছর দেড়েক আগে। এই মহারাষ্ট্রে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সঞ্চারী, সেক্ষেত্রে বিজেপি কিন্তু, আমি বারবারও বলছি যে গত প্রায় 2 দশক ধরে বিজেপি তাদের হোল্ড রেখেছে, কিন্তু ম্যাজিক ফিগার ক্রস করতে তারা বারবার করে ব্যর্থ হচ্ছে। খুব অদ্ভুত এই জায়গাটা। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপি লাইক এ স্ট্যান্ড অ্যালোন পার্টি, তারা 131টি বিধানসভা আসন পেয়েছিল, অর্থাৎ 145-এর থেকে বেশ কতগুলো কম, 13-14টা বিধানসভা তারা কম পেয়েছিল। যেই কারণের জন্য বিজেপিকে কিন্তু খুব স্বাভাবিকভাবে অন্য 2 রাজনৈতিক শক্তি, অর্থাৎ তারা কারা কারা সঞ্চারী, তারা হচ্ছে, এক হচ্ছে একনাথ শিন্ডের শিবসেনা দল, যারা গত বিধানসভায় 57টি বিধানসভা আসন পেয়েছেন, একটা ভালো সংখ্যক বিধানসভা আসন রয়েছে। এবার তারপর আসবো হচ্ছে অজিত পাওয়ারের যে দল, অর্থাৎ এনসিপি। এই এনসিপি কিন্তু 41টি আসন বিধানসভা আসন পায়, অর্থাৎ তাদেরও মহারাষ্ট্রের পলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এই দুজনকে নিয়ে মহাজোট যেটা তৈরি হয় মহারাষ্ট্রে, সেই মহাজোট তৈরি হয়, অর্থাৎ 131 হচ্ছে বিজেপি, অর্থাৎ ম্যাজিক ফিগার ক্রস না করতে পারা সব থেকে বেশি মেজরিটি পাওয়া একটি রাজনৈতিক দল। তারপরে হচ্ছে একনাথ শিন্ডের শিবসেনা, যেটা এখন মূলত মূল স্টিম শিবসেনা সেটা বলা হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু এনসিপি অর্থাৎ অজিত পাওয়ারের 40। এই ক্ষেত্রে তোমায় মাথায় রাখতে হবে শরদ পাওয়ারের যে উইংসটা রয়েছে, অর্থাৎ যে দলটা রয়েছে, সেটা কিন্তু 10টি বিধানসভা আসন পায়, এবং তারা উল্টো দিকে অর্থাৎ অপোজিশন পার্টির সঙ্গে তারা অ্যালাই করে দুটো, অর্থাৎ শাসক শক্তিও একটা অ্যালায়েন্স গভর্নমেন্ট, মানে অ্যালায়েন্স একটা পলিটিক্যাল উইংস, আবার তার বিরোধিতাও কিন্তু একটা অ্যালাই। এখানে দাঁড়িয়ে বিজেপি যেহেতু ম্যাজিক পাওয়ার নেই, এবার এনসিপি যদি চলে যায়, মানে এখন যেটা পরিস্থিতি সঞ্চারী তৈরি হচ্ছে সেটা হচ্ছে অজিত পাওয়ার হচ্ছে একমাত্র দলের অভিভাবক ছিলেন, এখন দল মারাত্মকভাবে একটা হীনতায় ভুগবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং অন্যদিকে তোমাকে পুরনো স্ট্যাটিস্টিক্স বললাম যে শরদ পাওয়ারের কাছাকাছি আসার একটা চেষ্টা, তাহলে সেখানে এনসিপি অর্থাৎ অজিত পাওয়ারের দলের লোকেরা যারা শরদ পাওয়ারের থেকে বিচ্ছেদ করে এসছেন, এক সময় ভেঙে গেছে আজ থেকে বছর 3-3.5 আগে, তারা কি অজিত পাওয়ারকে প্রিন্সিপাল অফ দ্য পার্টি বলে মানতে পারবে না। তারা ভাববে যে কারণ তিনি যথেষ্ট অসুস্থ এখন এই মুহূর্তে শরদ পাওয়ার, এবং ডুবন্ত নৌকার মতো তারা মনে করে, বারবার করে বিভিন্ন, তুমি যদি রাজনৈতিক সভা দেখো, তারা অজিত পাওয়ারের দল শরদ পাওয়ারের দলকে ডুবন্ত নৌকার সঙ্গে তুলনা করেছে, কাজেই বন্ধ হয়ে যাওয়া ঘড়ির সঙ্গে তুলনা করেছে, যাতে তাদের সিম্বলিক পার্টির সিম্বল হচ্ছে ঘড়ি। এবার সেখানে দাঁড়িয়ে এই জায়গাটায় দাঁড়িয়ে যদি তারা একত্রিত হয়ে যায়, অর্থাৎ তাহলে কি হতে হবে, ইকুয়েশনটা এরকম হতে পারে যে এনসিপির সঙ্গে, অর্থাৎ অজিত পাওয়ারের এনসিপির সঙ্গে শরদ পাওয়ারের দল এসে মিশে গেল, তাহলে 50টা তোমার বিধানসভা আসন দাঁড়ালো, অর্থাৎ 41 + 10 51টা বিধানসভা আসন দাঁড়ালো। তুমি যদি ধরে নাও, কারণ এর মধ্যে আবার কিছু সূত্র রাজনীতিকভাবে বলছে যে তারা হয়তো এই মহারাষ্ট্রের যে সরকারের যে জোট, অর্থাৎ 131, 40, 57, এবং তুমি যদি আরও তোমাকে খানিকটা স্ট্যাটিস্টিক্স দিই, তাহলে আমরা সেখানে দেখতে পাবো জনসূর্য শক্তি, রাষ্ট্রীয় সমাজ পক্ষ, এরকম নানান দল রয়েছে আর কি। হ্যাঁ, এগুলো দুটো তিনটে একটা করে বিধানসভা রয়েছে, আমি এগুলোকে আপাতত হিসাবের মধ্যে রাখছি না। মূল 3টি রাজনৈতিক দলকে ধরে তুমি যদি সংখ্যা জায়গায় আসো, তাহলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রায় 235 থেকে যদি 40 যদি আলাদা হয়ে যায়, তাহলে সরকার ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে যে রিলায়েবল যে অ্যালাই, সেটা হচ্ছে শিবসেনা, অর্থাৎ একনাথ শিন্ডের শিবসেনা, তুমি জানো দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে তারা থাকবে, খুব স্বাভাবিকভাবে 131, 57, এবং আরও যদি 8-10টা ওই যে ছোটোখাটো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যদি আমি ধরি, তাহলে কিন্তু ম্যাজিক ফিগার ডেফিনেটলি মহারাষ্ট্রের সরকারের কাছে থাকবে। কাজে বিজেপির সরকার পড়ে যাবে বা ভেঙে যাবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু তবুও যেহেতু বিজেপির থেকে আলাদা হয়ে যাওয়ার তথ্য একটা সামনে আসছে, যেহেতু বিজেপি বিরোধী অ্যালাইতে থাকা শরদ পাওয়ারের দলের সঙ্গে যুক্ত হওয়ার একটা তথ্য আসছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেস, আমাদের দেশের যে ন্যাশনাল কংগ্রেস, তারা মনে করছে যে ক্ষেত্রে একটা কনস্পিরেসি থিওরি থাকতে পারে
যে যেখানে হয়তো অজিত পাওয়ার এই যে দল ছেড়ে দিচ্ছে, মানে তিনি একা শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন বা বেরিয়ে আসার একটা কথা দেবাশিস, বলছেন। এখানে আমার একটা প্রশ্ন তোমার কাছে থাকছে, যে স্ট্যাটিস্টিক্স তুমি দিলে, যে হিসেব তুমি দেখালে, সেই জায়গা থেকে সরকার যদি থেকেও যায়, সেখানেও কি মহারাষ্ট্রের যে মানে যে রাজনীতি, সেই রাজনীতিতে কি কোনো নতুন মোড় আসতে পারে? সেই রাজনীতির আবহাওয়ায় কি কোনো পরিবর্তন ঘটতে পারে? দেখো, আমি যদি তোমাকে এখন একটা এই পশ্চিমবঙ্গ দিয়ে যদি বোঝাই, আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এককভাবে ক্ষমতায় রয়েছে, এককভাবে ক্ষমতায় রয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো অ্যালাই নেই, অর্থাৎ কোনো জোট সরকার এখানে নয়। তৃণমূল কংগ্রেস মেজরিটি 213টি বিধানসভা আউট অফ 294টা তৃণমূল পেয়েছে। কিন্তু তুমি যদি বলো যে মানে তুমি যদি দেখো যে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল, অর্থাৎ যাদের হাতে 77টি, পরবর্তীকালে বিধায়ক এদিক ওদিক ছেড়ে গিয়ে 71 জন মতো বিধায়ক রয়েছেন, এবার তাদের সঙ্গে আরও যদি একাধিক রাজনৈতিক দল যুক্ত হয়ে যায়, মানে তুমি ধরে নাও হুমায়ুন কবিরের দল যদি যুক্ত হয়ে গেল, বা জাতীয় কংগ্রেস যদি যুক্ত হয়ে গেল, আমি পুরোটাই হাইপোথেটিক্যাল এন্ড ইমাজিনারি বলছি, মানে পলিটিক্যাল সিনারিওটা বোঝানোর জন্য, বা বেশ আরও কিছু, যেমন আইএসএফ যদি যুক্ত হয়ে গেল, যদিও তাদের বিধায়ক সংখ্যা 1, এরকম কিছু রাজনৈতিক শক্তি যদি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই যে পাওয়ার পয়েন্ট পলিটিক্সের একটা ইকুয়েশন বদলে যায়। এবং যদিও আমি মহারাষ্ট্রের ক্ষেত্রে বলবো, কারণ সবেমাত্র 2024-এ নির্বাচন হয়েছে, পাওয়ার পয়েন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু তাই বলে যে তার মানে বিধানসভার গঠনতন্ত্রে বা সরকারের উপর তার কোনো চাপ আসবে না, ডেফিনেটলি এটা ঠিক। কিন্তু তোমায় মাথায় রাখতে হবে, যেহেতু দীর্ঘ 4 দশক ধরে, প্রায় 40 বছরে যদি মহারাষ্ট্রের রাজনীতি দেখো, তাহলে তুমি দেখতে পাবে এনসিপির কিন্তু ডেফিনেটলি একটা বড় ভূমিকা রয়েছে, ডেফিনেটলি বড় ভূমিকা রয়েছে। এমনকি যখন তোমার পৃথ্বীরাজ চৌহান যখন মুখ্যমন্ত্রী ছিলেন, যখন একনাথ শিন্ডে পরবর্তীকালে হন, মাঝামাঝি সময় উদ্ধব ঠাকরে হন, তার পরবর্তীকালে দেবেন্দ্র ফডনবিস হন, এই সমস্ত সময় এবং তোমাকে আরও বলে রাখি যে অজিত পাওয়ার এমন একজন মানুষ, তিনি কিন্তু পৃথ্বীরাজ চৌহান, দেবেন্দ্র ফডনবিস, একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরে, এই যে সমস্ত সিএম, তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু তিনি ডেপুটি সিএম হিসাবে থেকেছেন। অর্থাৎ তার যে রাজনৈতিক উইল পাওয়ার, মহারাষ্ট্রের রাজনীতিকে চেনা, মহারাষ্ট্রে যদি আমি লোকাল পলিটিক্যাল পার্টি বলি, তাহলে কিন্তু এই ক্ষেত্রে এনসিপির একটা বড় ভূমিকা রয়েছে মহারাষ্ট্রকে চেনা। জাতীয় দল হিসাবে বিজেপি সেখানে ক্ষমতা দখল করতে পারে, কিন্তু সঞ্চারী মাথায় রাখতে হবে, কোনো লোকাল পলিটিক্যাল পার্টি যদি আরও 3-4টে অ্যালাইয়ের সঙ্গে যদি অ্যালায়েন্স তৈরি করে নেয়, তারা কিন্তু যে কোনো সময় ফ্যাক্টর ফিগার হতে পারে ইন দ্য টাইম অফ ইলেকশন। আমি তোমাকে এমনি পাওয়ার পলিটিক্সের কথা বলবো না, স্পেসিফিকলি ইন দ্য টাইম অফ ইলেকশন তারা কিন্তু একটা বড় ইকুয়েশন তৈরি করতে পারে। এটা একেবারে বাস্তব তত্ত্ব। মানে যদি কারণ কি তুমি যদি আমায় জিজ্ঞেস করো, তার কারণ হচ্ছে একটাই, তারা লোকাল পলিটিক্সের সেন্টিমেন্টটা ভালো জানে। আজকে যদি তুমি বলো যে শিবসেনা, সেটা তুমি একনাথ শিন্ডে শিবসেনা হোক আর উদ্ধব ঠাকরে শিবসেনা হোক, হোয়াট এভার ইউ সে, সঞ্চারী মাথায় রাখতে হবে এরা কিন্তু মহারাষ্ট্রের রাজনীতিটাকে খুব ভালোভাবে জানে। তুমি যদি বলো এনসিপির কথা, এনসিপি কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা, সমস্ত তুমি স্টেট অ্যান্ড প্রভিন্স যদি ধরো, মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এনসিপির একটা গুরুত্ব রয়েছে, সেটা অজিত পাওয়ার পন্থী হোক অথবা শরদ পাওয়ার পন্থী হোক, কারণ দে আর বিলঙ্গিং ফ্রম দ্য স্টেট ফর আ লং টাইম। 40 বছর, প্রায় 40 দশক, 50 দশকের রাজনীতি যদি তুমি দেখো, তারা লোকাল পলিটিক্সটা ভালো বোঝে। তারা যদি কখনো অ্যালাই করে, সেটা বিজেপির জন্য থ্রেটনিং হতে পারে। কারণ সবসময় তুমি মাথায় রাখবে যে বিজেপি স্ট্যান্ড অ্যালন আ সিঙ্গেল পার্টি, ন্যাশনাল পার্টি হিসাবে যদি কোনো ভোটে তারা জেতে এবং ম্যাজিক ফিগার তারা যদি ক্র্যাক করে, তারা কিন্তু আর অন্য কাউকে অ্যালাই রাখার প্রয়োজন মনে করবে না। তুমি যদি সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে দেখো, তুমি দেখো যে 542টা লোকসভা আসন, তার মধ্যে বিজেপির পাওয়া আসনের সংখ্যা হচ্ছে 240। আমি যদি 2024-এর লোকসভা ইলেকশনের কথা বলি, এরপরে কিন্তু বিজেপি কি করলো, বিজেপি এসে চলে গেল, তারা দুজন রিলায়েবল, আমি রিলায়েবল বলবো না কারণ নীতিশ কুমার ইজ নট লাইক এ রিলায়েবল পার্টনার, তবে তাও এখন সে রিলায়েবল পার্টনার হিসাবেই কাজ করছে, এবং চন্দ্রবাবু নাইডু, এদের দুজনকে নিয়ে তারা সরকার তৈরি করলো। কাজেই যখনই কোনো লোকাল পার্টি পাওয়ারফুল হবে, তখন কিন্তু সেটা বিজেপির জন্য থ্রেট হতে পারে। সেখান থেকেই কনস্পিরেসি তত্ত্ব আসছে যে তাহলে কি অজিত পাহাড়ের এই যে বিমান দুর্ঘটনা, এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা বা নিছক একটা অ্যাক্সিডেন্ট বা নিছক একটা যান্ত্রিক ত্রুটিজনিত গণ্ডগোলের ফলে বিমান ভেঙে পড়লো, এরকমটা কি, নাকি এর পেছনে কোনো তত্ত্ব আছে? এবং তোমায় মাথায় রাখতে হবে সঞ্চারী, যে বারামতিতে যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু
তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এটা কোনো গ্রামীণ অঞ্চলে তৈরি কোনো ছোটোখাটো কোনো এয়ারপোর্ট নয়। এই বারামতির পাশে কিন্তু অ্যাভিয়েশন স্কুল রয়েছে এবং এখানে রীতিমতো মহড়া হয়, মানে এই যে বিমান, ছোট ছোট বিমানগুলো তোলা বা চার্টার্ড বিমান নামানো বা তার কোম্পানি, তার অ্যাভিয়েশন, তার ক্রিউ মেম্বার্স, তার পাইলট, তাদের ট্রেনিং হয়। তো কাজেই সেখানে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? একেবারে সেই প্রশ্ন তো দেবাশিস উঠছে, কিন্তু এই পার্টিকুলার প্রশ্নের উত্তর নিয়েই বিরতির পরবর্তীতে তোমার কাছে আসবো, কিন্তু সময় একটা ছোট বিরতির পর ফিরছে। দেবাশিস, ঠিক যে বিষয়টা তুমি বিরতির আগে ধরেছিলে যে নিরাপত্তার বিষয়, ঠিক এই বিষয় নিয়ে তোমার কাছে আসবো বলেছিলাম, কারণ দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই একথা কালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এই গোটা ঘটনা প্রসঙ্গে। কিন্তু আমরা বারবার যে ধরনের বিমান দুর্ঘটনা দেখে এসেছি, এবং শুধুমাত্রই এক্ষেত্রে নয়, এর আগেও একাধিক রাজনীতিবিদের তাদের জীবনাবসান হয়েছে এই বিমান দুর্ঘটনার কারণেই। সুতরাং যেখানে ভিভিআইপিদের এই ধরনের যাতায়াতের ক্ষেত্র, যেখানে সেই ধরনের চার্টার্ড বিমান বা সেই ধরনের বিমান যখন এইভাবে ক্র্যাশ করে বা এই ভয়ঙ্কর দুর্ঘটনার সামনাসামনি হয়, তখন খুব স্বাভাবিকভাবেই সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। দেখো সঞ্চয়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। ফ্লাইট বা এয়ার তোমার যে কনভেন্স, এই যে জায়গাটা, এটা কিন্তু ডেফিনেটলি একটা রিলায়েবল এবং ট্রাস্টওয়ার্দি একটা কনভেনশন সিস্টেম। কিন্তু পাশাপাশি তোমায় মাথায় রাখতে হবে এখানে সামান্যতম ত্রুটি কিন্তু যে কোনো বড় বিপদের কারণ হতে পারে। তুমি যদি সঞ্জয় গান্ধীর মৃত্যু থেকে ধরো, এরপরে তুমি মাধবরাও সিন্ধিয়ার যদি মৃত্যু ধরো, তুমি ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের যদি তুমি মৃত্যু ধরো, তুমি যদি তারপরে অজিত পাওয়ারের মৃত্যু ধরো, তুমি যদি তোমার ওয়াইএসআর রেড্ডির যদি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ধরে, এরকম দেয়ার আর সেভারাল এক্সাম্পলস। ভারতীয় রাজনীতির ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার এই যে সমস্ত নেতাদের কথা বা ভিআইপি বা ভিভিআইপির কথা বলা হচ্ছে, তারা তো ডেফিনেটলি তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, তাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, শর্ট টাইমে পৌঁছানোর জন্য, কারণ দে আর দ্য বিজি পার্সন, কম সময়ের জন্য পৌঁছানোর জন্য তারা এয়ার রুট ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। এবং সেটা ব্যবহার করতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটবে বা দুর্ঘটনা হতে পারে, এটা খুব স্বাভাবিক। কারণ আমরা দেখেছি যে গত বছরই আহমেদাবাদ দুর্ঘটনাতেও কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাটের বিজয় রূপানি তিনি মারা গিয়েছেন। একদম। তো বিজয় রূপানি মারা গিয়েছেন, তিনি একজন এক্স ভিভিআইপি ছিলেন, কিন্তু তার সঙ্গে তোমায় মাথায় রাখতে হবে প্রায় 250 জনের মৃত্যু হয়েছে সেই ঘটনায়। যে কোনো বিমান দুর্ঘটনাই দুঃখজনক, কিন্তু মাথায় রাখতে হবে যে মার্জিনাল এরার ম্যাক্সিমাম রেজাল্ট দিতে পারে এখানে। তুমি গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে যদি তোমার ব্রেক ফেল হয়, সেখানে তুমি গাড়ি হয়তো জলের মধ্যে পড়ে গেল বা রাস্তার পাশে কোথাও তুমি সাইড করে দিলে, মাঠের মধ্যে গাড়িটা চড়ে গেল, সেক্ষেত্রে দুর্ঘটনা কম হতে পারে। কিন্তু এই এয়ার রুটের ক্ষেত্রে যে কোনো মিনিমাম এরার তার একটা ম্যাক্সিমাম এক্সপোজার আসতে পারে, সেই কারণের জন্য এই ধরনের ঘটনা হয়। তবে তুমি যদি বলো যে সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ কনসার্ন, তাহলে ডেফিনেটলি আরও বেশি করে, বিশেষত যেখানে ভিভিআইপিরা যাচ্ছেন, কারণ তারা তো জনপ্রতিনিধি, ডেফিনেটলি ধরে নিতে হবে যে তারা খুব গুরুত্বপূর্ণ। তো কাজেই সেক্ষেত্রে জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, রাজাগোপাল দা, আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। জিরো আওয়ারে আমি আমার কলিগ সঞ্চারী দুজন মিলে অনুষ্ঠান করছি, এবং মহারাষ্ট্রের পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। অজিত পাওয়ারের মৃত্যুর পর মহারাষ্ট্রের হয়তোবা বিধানসভার পতন ঘটবে না কখনোই, কারণ নিউমেরিক্যাল ফিগার বা স্ট্যাটিস্টিক্স তাই বলছে, কিন্তু পাওয়ার পয়েন্টের কোনো পরিবর্তন হতে পারে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে অজিত পাওয়ার যে শারদ পাওয়ারের কাছাকাছি আসছিলেন, এটা সত্যি কথা। এবং আসছিলেন মানে এই নয় যে এনডিএ যে কোয়ালিশন আছে, যে জোটটা আছে, সেখান থেকে বেরিয়ে আসবেন, সেরকম কোনো সম্ভাবনা নেই। বেরিয়ে এসে বিকল্প কিছু নেই, কেননা জোটে এখন যে অবস্থা, তাতে অন্য কেউ বিকল্প সরকার করতে পারে। এখন কাকার বয়স হচ্ছে, মানে শারদ পাওয়ার জানিয়েছেন আর ইলেকশন লড়বেন না, যেটা রাজ্যসভা সদস্য আছে সেটা শেষ হয়ে গেলে ওনার টার্মসে আর লড়তে চাইছেন না। এবং এটাও দেখা গেছে যে অজিত পাওয়ারের স্ত্রী, নামটা মনে পড়ছে না, উনিও কিন্তু আগের নির্বাচনে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে, মানে ওনার অজিত পাওয়ারের বোনের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, হেরে গেছিলেন, কিন্তু পরে উনি কিন্তু আবার সাংসদ হন। কিন্তু হ্যাঁ, অজিত পাওয়ারের স্ত্রী অলরেডি সংসদে এসে গেছে, বুঝেছেন। অর্থাৎ তার একটা রাজনৈতিক কিন্তু বিশেষ খুবই, মানে সমাজসেবা, ওনার অনেক কিছুর মধ্যে জড়িয়ে আছেন, অভিজ্ঞতা যথেষ্ট, এবং রাজনীতিতে ওনার যে প্রবেশ হয়ে গেছে।
এখন ওনার বরের যে রাজনৈতিক আদর্শ সেটা হট করে ফেলে দিয়ে অন্য কোথাও যাবেন, এটা আমার মনে হয় না, যেহেতু উনি এনডিএরও একজন সাংসদ। আচ্ছা রাজাদা, এই ঘটনা ঘটতে পারে যে অজিত পাওয়ারের মৃত্যুর পরে এই যে 40 জন বিধায়ক তাদের বেশিরভাগটাই বিজেপির সঙ্গে যুক্ত হয়ে গেলেন, এটা একটা বিজেপির অ্যাডভান্টেজ হতে পারে মহারাষ্ট্রের পলিটিক্সের ক্ষেত্রে। হ্যাঁ দেখুন, হট করে না এই যে একটা আমাদের দেশে যেটা ঘটে, তো মারা গেলে একটা সহানুভূতির হাওয়া থাকে, বুঝলেন? এই সহানুভূতির হাওয়াতে হট করে আপনি একটা কোপ মেরে দিলেন, লোক ধরে লোককে নিয়ে চলে গেলেন, তাতে কিন্তু বিজেপির দুর্নাম করতে পারে। আমার মনে হয় না যে এই ব্যাপারটা সহজে ওটা করতে চাইবে। এবং যেহেতু এটা সত্যি কথা, শারদ পাওয়ারও চলে যাচ্ছেন, অজিত পাওয়ারও নেই, সেই দিকে অন্য যারা নেতৃত্ব আছেন তারা যথেষ্ট দুর্বল। এরা যে অধিকাংশই বিজেপির দিকে যাবে না এরকম কোনো গ্যারান্টি, মানে আপনি বলছেন যে রাজাদা এক্ষেত্রে এনসিপির অস্তিত্ব নিয়ে একটা বড় প্রশ্ন উঠতে পারে। এনসিপি আসলে কিছু থাকার তো কথা নয়, একেবারে ঠিক, রাজনৈতিক দিক থেকে একেবারে অনভিজ্ঞ। ঠিক, অনেক ধন্যবাদ রাজাদা, অনেক ধন্যবাদ। আমি একেবারে বুঝতে পেরেছি এই যে মহারাষ্ট্রের রাজনীতিতে পাওয়ার পরিবারের যে পাওয়ার পলিটিক্স স্পেসিফিক্যালি ইন্ডিকেটেড, এর কিন্তু ক্ষমতা একেবারে কমে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। সুপ্রিয়া সুলে বা ইত্যাদি তার আগামী প্রজন্ম যদি তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারে তাহলে ডেফিনেটলি থাকবে, কিন্তু এত কম বয়সে দলের বর্ষিয়ান নেতারা তাদের মেনে নেবেন কিনা সঞ্চারী, এটা একটা বড় প্রশ্ন। একেবারে দেবাশিস, আজকে 0 আওয়ারে এখানেই আলোচনা শেষ করতে হবে, কারণ সময় একেবারেই শেষ। অন্যান্য সমস্ত খবরের জন্য দর্শকদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে। ধন্যবাদ।